আমার নাম সুমি, বয়স ৩৫। জীবনের সবচেয়ে বড় পরিচয় আমি একজন মা। আমার একমাত্র ছেলে রিয়ানকে নিয়েই আমার পুরো পৃথিবী। ওর বাবা ১৫ বছর আগে মারা গেছেন, তারপর থেকে আমি একাই রিয়ানকে মানুষ করেছি। সেদিন ছিল আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি। রিয়ান বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। আমি ছেলের সাফল্যে এতটাই খুশি ছিলাম যে বাড়িতেই ছোট্ট একটা ডিনারের আয়োজন করেছিলাম। ডাইনিং টেবিলে মোমবাতির আলো জ্বলছিল। রিয়ানের পছন্দের সব খাবার রান্না করেছিলাম। খাওয়ার সময় ও খুব চুপচাপ ছিল। সাধারণত ও অনেক কথা বলে, কিন্তু সেদিন যেন গভীর চিন্তায় ডুবেছিল। আমি হেসে বললাম, কি হয়েছে, এত চুপচাপ কেন? রিয়ান মৃদু হাসল। কিছু না মা, আজ তোমাকে একটা বিশেষ উপহার দেব। কথাটা বলেও টেবিলের নিচ থেকে একটা ছোট্ট মখমলের বাক্স বের করল। আমি অবাক হয়ে বাক্সটা খুললাম। ভেতরে একটি সুন্দর হীরের আংটি। এত দামি জিনিস কেন কিনেছিস? রিয়ান শান্ত গলায় বলল, অনেক দিন ধরে জমিয়েছি, আজকের দিনের জন্য। আমি আংটিটার দিকে তাকিয়ে রইলাম। ছেলের ভালোবাসা দেখে চোখ ভিজে উঠছিল, কিন্তু পরের মুহূর্তেই লক্ষ্য করলাম ওর মুখের অভিব্যক্তি বদলে গেছে। ও গম্ভীর স্বরে বলল, মা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। কি কথা? রিয়ান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তুমি কি সত্যি আমাকে সব কথা বলো? প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম। মানে? আমাদের জীবনের সব সত্যি কি আমি জানি? আমি জোর করে হাসার চেষ্টা করলাম। এসব হঠাৎ কেন জিজ্ঞেস করছিস? রিয়ান সরাসরি আমার চোখের দিকে তাকালো। কারণ অনেক দিন ধরে আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছ। আমার গলা শুকিয়ে গেল, কিন্তু আমি নিজেকে সামলে নিয়ে বললাম, তোর নিশ্চয় ভুল হচ্ছে। রিয়ান আর কিছু বলল না। খাওয়া শেষ হওয়ার পর সে পকেট থেকে একটা ছোট্ট কার্ড বের করে আমার হাতে দিল। কাল সকাল 10টায় এই ঠিকানায় যাবে। কেন? সেখানে গেলে সব বুঝতে পারবে। আমি কার্ডের দিকে তাকালাম। শহরের এক প্রান্তের একটি ঠিকানা লেখা। তুই কি সেখানে থাকবে? রিয়ান হালকা হাসল। হয়তো থাকব, হয়তো থাকব না। কথাটা বলে সে নিজের ঘরের দিকে চলে গেল। সেই রাতে আমার চোখে এক ফোঁটা ঘুম এলো না। বারবার মনে হচ্ছিল রিয়ান কি কিছু জেনে গেছে? যে সত্য আমি এত বছর ধরে লুকিয়ে রেখেছি, যে সত্য প্রকাশ পেলে আমার ছেলের চোখে আমি হয়তো আর আগের মতো মা হয়ে থাকতে পারব না। সকালটা কি নিয়ে আসছে তা ভেবেই আমার বুকের ভেতর অজানা ভয় জমতে লাগল। সকালে ঘুম থেকে উঠেই আমার বুকের ভেতর অদ্ভুত একটা অস্থিরতা অনুভব করলাম। সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। বারবার রিয়ানের কথাগুলো মনে পড়ছিল। সকাল 10টার কিছু আগেই আমি কার্ডে লেখা ঠিকানায় পৌঁছে গেলাম। জায়গাটা ছিল শহরের এক নিরিবিলি রিসর্ট। চারপাশে অদ্ভুত নীরবতা। রিসেপশনে গিয়ে রিয়ানের নাম বলতেই একজন কর্মচারী আমাকে একটা রুম নম্বর জানিয়ে দিল। আমি ধীরে ধীরে সেই রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজায় নক করলাম। কোনো সাড়া নেই। আবার নক করলাম। তবুও নীরবতা। হালকা চাপ দিতেই দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে দেখলাম ঘরটা একদম ফাঁকা, কিন্তু টেবিলের উপর একটা সাদা খাম রাখা। খামের উপর বড় বড় অক্ষরে লেখা, মায়ের জন্য। আমার হাত কাঁপতে শুরু করল। ধীরে ধীরে খাম খুলে ভেতরের চিঠিটা বের করলাম। চিঠিতে লেখা ছিল, মা, আমি জানি তুমি আজ এখানে আসবে, কারণ তুমি এখনও আমাকে ভালোবাসো, আর সেই ভালোবাসার কারণেই আমি বিশ্বাস করি তুমি সত্যের মুখোমুখি হতে পারবে। অনেক দিন ধরে আমি কিছু প্রশ্নের উত্তর খুঁজছি। আমাদের জীবনে এত টাকা কোথা থেকে আসে? কেন তোমার কিছু মানুষের সঙ্গে গোপন যোগাযোগ? কেন মাঝে মধ্যে গভীর রাতে অচেনা লোকজনের ফোন আসে? প্রথমে ভেবেছিলাম আমি ভুল ভাবছি, কিন্তু পরে সত্যটা জানতে পারলাম। তুমি এমন কিছু মানুষের সঙ্গে কাজ করছো যারা অসহায় মানুষদের প্রতারণা করে, তাদের স্বপ্নকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করে। মা, আমি তোমাকে ঘৃণা করি না, আমি শুধু চাই তুমি এই পথ ছেড়ে দাও। যদি সত্যিই নতুন করে শুরু করতে চাও, তাহলে আজ বিকেলের আগে আমাদের পুরনো বাড়িতে এসো। আমি সেখানে অপেক্ষা করব। তোমার ছেলে, রিয়ান। চিঠিটা পড়ে আমার মাথা ঘুরে উঠল। চেয়ারে বসে পড়লাম। রিয়ান সব জেনে গেছে। যে গোপন সত্য আমি এত বছর ধরে লুকিয়ে রেখেছিলাম, সেটাই আজ আমার সামনে দাঁড়িয়ে গেছে। চোখ বন্ধ করতেই পুরনো দিনের স্মৃতিগুলো ফিরে আসলো। স্বামীর মৃত্যুর পর আমি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিলাম। চাকরি খুঁজেও কিছু পাইনি। তখনই কামাল নামের একজন মানুষ আমার জীবনে আসে। সে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। প্রথমে ছোটখাটো কাজ, তারপর ধীরে ধীরে বড় কাজ। একসময় বুঝতেই পারিনি কখন বৈধ আর অবৈধের সীমারেখা পেরিয়ে গেছি।
সব কিছু করেছি শুধু রিয়ানের ভবিষ্যতের কথা ভেবে, কিন্তু আজ বুঝতে পারছি সেই ভবিষ্যৎ গড়তে গিয়ে আমি নিজের বিবেকটাই হারিয়ে ফেলেছিলাম। চিঠির নিচে আরেকটি ছোট কাগজ ছিল। সেখানে লেখা, মা, আমি এখনও তোমার উপর বিশ্বাস করি, কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। কাগজটা শক্ত করে ধরে আমি জানালার বাইরে তাকালাম। বহু বছর পর নিজের কাজের জন্য সত্যিকারের অনুশোচনা অনুভব করলাম। সেদিন বিকেলের আগেই আমি সিদ্ধান্ত নিলাম, যাই হোক না কেন আমি রিয়ানের সঙ্গে দেখা করব, আর প্রথমবারের মতো আমার জীবনের সব সত্য তার সামনে স্বীকার করব। বিকেলের আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। আমি ট্যাক্সি থেকে নেমে আমাদের সেই পুরনো বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। বহু বছর আগে এই বাড়িতেই আমরা থাকতাম। এখানেই রিয়ানের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। গেটটা মরিচা পড়ে গেছে, চারপাশে আগাছা জন্মেছে, তবুও বাড়িটার দিকে তাকাতেই অসংখ্য স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। দোতলার একটি ঘরে জানালার পাশে দাঁড়িয়েছিল রিয়ান। আমাকে দেখেই সে মৃদু হাসল। জানতাম তুমি আসবে, মা। ওর কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল শুধু গভীর ক্লান্তি। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, তুই সব জেনে গেছিস? রিয়ান মাথা নাড়ল। হ্যাঁ। আমার চোখে জল চলে এলো। আমি যা করেছি সব তোর ভবিষ্যতের জন্য করেছি। রিয়ান ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়াল। ভবিষ্যৎ কি শুধু টাকা দিয়ে তৈরি হয়, মা? আমি কোনো উত্তর দিতে পারলাম না। ও আবার বলল, আমি ছোটবেলা থেকে তোমাকে শ্রদ্ধা করেছি, কিন্তু যখন জানতে পারলাম মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করা হচ্ছে, তখন নিজেকেই অপরাধী মনে হতো। আমি মাথা নিচু করে ফেললাম। বহু বছরের জমে থাকা অপরাধ বোধ যেন বুকের ভেতর থেকে বেরিয়ে আসছিল। কিছুক্ষণ পর আমি সব স্বীকার করলাম। কিভাবে কামাল আমাকে এই চক্রের মধ্যে নিয়ে এসেছিল, কিভাবে ধীরে ধীরে আমি বেরোতে মা পেরে আরও গভীরে জড়িয়ে পড়েছিলাম, সব বললাম। রিয়ান মন দিয়ে শুনল। তারপর ব্যাগ থেকে একটা ফাইল বের করল। এখানে সব প্রমাণ আছে। গত 2 বছরে আমি এগুলো সংগ্রহ করেছি। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। 2 বছর? হ্যাঁ। আমি আশা করেছিলাম তুমি নিজেই একদিন সব বলবে, কিন্তু যখন দেখলাম বলছো না, তখন আমাকে ব্যবস্থা নিতে হয়েছে। ঠিক তখনই নিচে গাড়ির শব্দ শোনা গেল। আমরা দুজনেই জানালার দিকে তাকালাম। একটি কালো গাড়ি বাড়ির সামনে এসে থামল। গাড়ি থেকে নেমে এলো কামাল। আমার বুক ধক করে উঠল। ও এখানে কিভাবে এলো? রিয়ানের মুখ গম্ভীর হয়ে গেল। সম্ভবত আমাদের খুঁজে পেয়েছে। কয়েক সেকেন্ড পরই নিচের দরজা জোরে খুলে যাওয়ার শব্দ শোনা গেল। ভারী পায়ের শব্দ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। আমি আতঙ্কে রিয়ানের হাত চেপে ধরলাম। পরের মুহূর্তেই দরজার সামনে এসে দাঁড়ালো কামাল। তার চোখে ছিল তীব্র রাগ। সে ঘরের ভেতর ঢুকে গম্ভীর কণ্ঠে বলল, অনেক লুকোচুরি হয়েছে, এবার আমার জিনিস আমাকে ফেরত দাও। রিয়ান একটুও ভয় পেল না। সে শান্তভাবেই উত্তর দিল, আপনার সব গোপন তথ্য এখন নিরাপদ জায়গায় সংরক্ষিত আছে। আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না। কামালের মুখের আত্মবিশ্বাস ধীরে ধীরে ম্লান হয়ে গেল। সে বুঝতে পারল এবার আর আগের মতো কাউকে ভয় দেখিয়ে নিজের কাজ উদ্ধার করা সম্ভব নয়। আমি সামনে এগিয়ে এলাম। বহু বছর ধরে এই মানুষটার ছায়ায় বেঁচেছি, তার কথায় চলেছি, কিন্তু আজ প্রথমবারের মতো তার চোখের দিকে তাকিয়ে বললাম, অনেক হয়েছে কামাল, আমি আর এই জীবনে ফিরব না। কামাল কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, এই ডিসিশনের জন্য একদিন আফসোস করবে। কথাটা বলে সে ঘুরে দাঁড়াল। ভারী পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। কিছুক্ষণ পর আবার গাড়ির শব্দ শোনা গেল। তারপর আবার চারপাশে নেমে এলো নিস্তব্ধতা। আমি যেন দীর্ঘদিন পর মুক্ত বাতাসও শ্বাস নিলাম। রিয়ান আমার পাশে এসে দাঁড়াল। এখন কি করবে, মা? আমার চোখ ভিজে উঠল। নতুন করে বাঁচব। রিয়ান মৃদু হাসল। আমিও তাই চাই। সেদিন রাতেই আমরা সিদ্ধান্ত নিলাম অতীতের সব অন্ধকার পিছনে ফেলে সামনে এগিয়ে যাব। পরবর্তী কয়েক সপ্তাহে আমি অবৈধ সব সম্পর্ক ছিন্ন করলাম। ভুল পথে উপার্জিত অর্থ থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে নিলাম। শুরুটা সহজ ছিল না, কিন্তু অনেক বছর পর আমার মনে শান্তি ছিল, কারণ এবার আমি সত্যের পথে হাঁটছিলাম। কয়েক মাস পরে আমরা একটা ছোট্ট শহরে নতুন জীবন শুরু করলাম। রিয়ান তার যোগ্যতায় একটা ভালো চাকরি পেল, আর আমি একটা ছোট্ট প্রশিক্ষণ কেন্দ্রে কাজ শুরু করলাম। বেতন খুব বেশি ছিল না, কিন্তু প্রতিটি টাকায় ছিল সততার গন্ধ। একদিন সকালে বারান্দায় বসে সূর্যোদয় দেখছিলাম, রিয়ান পাশে এসে দাঁড়াল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, জানিস, আমি ভেবেছিলাম আমি তোকে মানুষ করেছি। রিয়ান হেসে বলল, করেছ তো? আমি মাথা নাড়লাম। না বাবা, তুইও আমাকে মানুষ করেছিস। রিয়ান কিছু বলল না, শুধু আমার হাতটা ধরে রাখল। সামনের আকাশে তখন নতুন দিনের সূর্য উঠছে। অন্ধকার রাত শেষ হয়েছে।
ভুলের পথ শেষ হয়েছে। আমাদের সামনে এখন একটি সাধারণ কিন্তু সৎ জীবন। আর সেই জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল একজন মায়ের অনুশোচনা এবং একজন সন্তানের অটুট ভালোবাসা।